আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে, সঙ্গে আছে আমি রিয়াদ হাসান। শুরুতেই জানাবো শিরোনাম। চালের বাজার অস্থিতিশীলের জন্য দায়ী 16,000 মজুতদার, অভিযোগ খাদ্যমন্ত্রীর। কালো তালিকাভুক্ত ও চুক্তি বাতিল করা হয়েছে। অপহরণ নয়, স্বেচ্ছায় খুলনা যান ফরহাদ মজহার, দাবি আইজিপির। সরকারকে বিব্রত করার অভিযোগ, আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শাহজালাল বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, সই হবে 10টি চুক্তি ও সমঝোতা। চালের বাজার অস্থিতিশীলের জন্য দায়ী দেশের 16,000 মজুতদার, এমন অভিযোগ তুলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, এসব ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত ও সব ধরনের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামী মাসের মধ্যে 8 থেকে 10 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। ভিয়েতনাম থেকে চট্টগ্রামের বহির্নোঙরে আসা 20,000 মেট্রিক টন চাল রোববারের মধ্যে খালাস করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। বিস্তারিত নিয়ামুল সাদেকের প্রতিবেদনে। কয়েক দফা বন্যায় সিলেটের হাওর অঞ্চলের পর উত্তরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সুযোগে চালের দাম বাড়িয়ে দেয়া হয় পাইকারি ও খুচরা বাজারে। এছাড়া দীর্ঘমেয়াদী বন্যায় দুর্গতদের জন্য সরকারের বাড়তি চালেরও প্রয়োজন। এ বিষয়ে সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, চালের ঘাটতি পূরণে ইতোমধ্যে ভিয়েতনাম থেকে 2.5 লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া থেকেও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালগুলো আমরা ম্যাক্সিমাম এই মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি। বাকি সর্বসাকুল্যে আমরা এই 2.5 লক্ষ মেট্রিক টন চাল আমরা ইনশাল্লাহ অগাস্টের মধ্যে আমাদের ঘরে চলে আসবে। 8 থেকে 10 লক্ষ টন আমাদের মজুদ কমপক্ষে হবে, আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যেই। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে চালের মজুদ হবে 12 লাখ মেট্রিক টন বলে জানান খাদ্যমন্ত্রী। আরও একটি টেন্ডার আজকে যাচ্ছে এবং টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে তারা অলরেডি যারা কন্ট্যাক্ট করেছে, পিজি জমা দিয়েছে, তাদের আমাদের চুক্তিই আছে, চুক্তিপত্রেই বলা আছে 40 দিনের মধ্যে তাদের মাল সরবরাহ করতে হবে। তিনি জানান, সম্প্রতি চালের দামে কারসাজির সাথে জড়িত 16,000 ব্যবসায়ীর সাথে আগামী 3 বছরের জন্য সব চুক্তি বাতিল করা হয়েছে। অকাল বন্যা হওয়ার পর থেকেই তারা মজুদ শুরু করেছিল। আমাদের দামের সাথে আমরা যে সরকারের ক্রয় মূল্য 34 টাকা দিয়েছিলাম, আমরা বাজারের মূল্যের একটা বিরাট ফারাক ছিল, ব্যবধান ছিল, যার ফলশ্রুতিতেই আমরা সংগ্রহ করতে পারি নাই। 3 বছরের জন্য তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করছি, তাদের কাছ থেকে আমরা চাল ক্রয় করব না। ঈদের পরে এখন তো ক্রমান্বয়ে কমে আসছে। তবে চালের বাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের বলে মনে করেন খাদ্যমন্ত্রী। আশ্বস্ত করতে চাই। নিয়ামুল সাদেক, এসএটিভি, ঢাকা। অপহরণ নয়, স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন কলামিস্ট ফরহাদ মজহার। পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আইজিপি AKM শহীদুল হক। তিনি জানান, অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। সরকারকে বিভ্রান্ত করতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেন আইজিপি। আদালতের অনুমতি পেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত। বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজ ও উদ্ধারের পরও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হয়নি। ফরহাদ মজহার ও পরিবারের পক্ষ থেকে অপহরণের দাবি করা হলেও পুলিশের তদন্তে এখনও তা প্রমাণিত নয়। 3 জুলাই বিকেল 4টার পর কয়েক ঘন্টা সিসিটিভির ফুটেজ খুলনা থেকে সংগ্রহ করে পুলিশ। এটি পর্যালোচনা করে দেখা যায়, ফরহাদ মজহার খুলনা নিউ মার্কেটের ভেতর ঘোরাঘুরি করছেন। তদন্তের তথ্য উপাত্ত যা আছে, অকাট্য তদন্ত, তাতে বোঝা যাচ্ছে উনি অপহৃত হন নাই। এটা কোনো অপহরণ ঘটনা না, এবং ওনার যে মুভমেন্ট খুলনাতে এবং পরবর্তীতে তাই স্পষ্ট প্রমাণ করে উনি স্বেচ্ছায় গেছেন। অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়েই ফরহাদ মজহারের স্বেচ্ছায় বাড়ি থেকে বের হওয়ার প্রমাণ মিলেছে। পাশাপাশি সরকারকে বিভ্রান্ত করতেই এই নাটক বলে দাবি আইজিপির। উনি বলছেন যে টাকাটা রেখে দাও, যদি ওরা জিজ্ঞেস করে ডেলিভারি হয়ে গেছে, তারপরে কি টাকাটা উনি পরবর্তীতে ওনার কাছে থাকবে। কিন্তু আমার এই তদন্ত করতে বোঝা যায় 2টা ঘটনা, গভর্নমেন্টের বিভাগে ফেলা এবং কিছু টাকা তার আয়ত্তে নিয়ে আসে, এছাড়া আমি কিছু পাই না। আদালতের অনুমতি সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা।
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক শফিউল আজম অভিযোগ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষী গ্রহণের দিন 24 জুলাই ধার্য করা হয়। এর আগে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত নাকচ করে দেয়। এসইউ সেলিমের প্রতিবেদন। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে গেল 28 মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 তরুণীকে ধর্ষণ করা হয়। এ মামলায় অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আদালতে আনা হয় আসামিদের। তারা হলেন সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিফ, তার গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। দুপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার কাজ শুরুর নির্দেশ দেন বিচারক শফিউল আজম। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঘটনার সাথে তারা সম্পৃক্ততা আছে তাদের, এবং এই মামলায় যে ভিকটিম 2 জন তারা 22 ধারা জবানবন্দি দিয়েছে, এবং আসামিরা 4 জন আসামি তারা এখানে আদালতে 164 স্টেটমেন্টও করেছে। সার্বিক বিবেচনা করে তারা মোটামুটি তারা দোষ স্বীকার করেছে, এটা আদালতে ভলান্টারি তারা বলেছে। এই জিনিসগুলিও আজকে চার্জ গঠনের সময় এগুলিও বিবেচনা এসছে। তবে ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় 5 আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। তার আগে তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। চার্জ গঠন করার মতন কোনো অবস্থায় বিদ্যমান নাই। কোর্ট অনেকক্ষণ হচ্ছে, যেহেতু এটা আপনারা সকলে বোঝেন, তারা বিচারের জন্য আজকে চার্জ গঠন করছে। আগামী 24 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য রাখছে। আমরা জামিনে আবেদন করেছিলাম, জামিন আবেদন শুনানি অন্তে নামঞ্জুর করেছেন। আসামিদের মধ্যে সাফাত ও নাইমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারায় সরাসরি ধর্ষণ এবং সাদমান ও রহমত ও বিল্লালকে এই আইনের 30 ধারায় সহযোগিতার জন্য অভিযুক্ত করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন 47 জন সাক্ষী। এসইউ সেলিম, এসএটিভি, ঢাকা। ষোড়শ সংশোধনীর বিষয়ে বিতর্ক নয়, সংসদ সদস্যদের দক্ষ ও যোগ্য বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে মনোযোগী হওয়া উচিত, এমনটাই মনে করেন সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ জানান, সর্বোচ্চ আদালতে বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে শিগগিরই আরও বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব বলেন। মিজান আহমেদের প্রতিবেদন। দেশের বিচারিক ইতিহাসের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যান গেল 6 জুলাই। এর আগে চলতি বছর 1 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান। ফলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র 6। সুপ্রিম কোর্টে দেওয়া তথ্যে এবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল 14,326। এমন বাস্তবতায় দ্রুত নতুন বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। মামলার যে আধিক্য হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, সেই লক্ষ্যে কিন্তু বিচারপতির সংখ্যা বৃদ্ধি করা উচিত, এবং বিচারপতির সংখ্যা কিন্তু এখন একদম সর্বনিম্নে এসে গেছে, কারণ 11 জন পর্যন্ত কিন্তু নেওয়া যায়। এটা তো খুবই প্রয়োজন, কারণ আমাদের এত মামলা জট হয়ে আছে, এবং আপিল বিভাগের যে কাজের চাপ, সেখানে তো তার সহায়তা খুবই প্রয়োজন। সংবিধানের 95 অনুচ্ছেদ বলছে, প্রধান বিচারপতির সুপারিশ ক্রমে সুপ্রিম কোর্টে 10 বছর কাজের অভিজ্ঞতা সহ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। আমাদের যে শুধুমাত্র তবে জ্যেষ্ঠ আইনজীবীদের মতে বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। তাদের রিমুভাল প্রসেসটা নিয়ে আমরা আলাপ করছি এত সারা দেশব্যাপী। পার্লামেন্টে এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন, এমনকি আমার এবং আমার কলিগসদের সম্পর্ক তির্যক অশালীন মন্তব্য করেছেন। কিন্তু তাদের উপরে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে আর্টিকেল 95(2)(c)তে, আজকে প্রায় অর্ধযুগ হয়ে গেল, সেই কাজটি হয়নি। সে ব্যাপারে কিন্তু কোনো তারা আলোচনা তুলছেন না। আমি তো মনে করি যে সঠিকভাবে যদি আমরা আইন তৈরি করি, যে কী কী কোয়ালিফিকেশনস থাকলে একজন বিচারক হতে পারবে, তো তাহলে পরে সেই অনুপাতিকভাবে যদি আমরা বিচারক নিয়োগ করি, আমাদের কোনো রিমুভ করার কোনো প্রয়োজনই হবে না। একটা নীতিমালা করা দরকার, এবং এটা সংবিধানের একটা রিকোয়ারমেন্ট। কাজে আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই হয়তোবা সরকার এটা বিবেচনায় নেবে, এবং এই বিচারপতিদের যে যোগ্যতা ইত্যাদি নিয়ে যে বিধানটি আছে সংবিধানে, সেই লক্ষ্যে আইন করবে। গেল 22 মে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশনা দিয়ে 7টি পর্যবেক্ষণ সহ রায় দেয় হাইকোর্ট।
মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছেন এমন পর্যবেক্ষণ দিয়েছেন ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দল। তবে 3 দিনে 9 শিশুর মৃত্যুসহ একসাথে অর্ধশতাধিক শিশু আক্রান্ত হওয়ার সঠিক কারণ এখনও ধরতে পারেননি তারা। গত রাতেও নতুন করে আক্রান্ত আরও 8 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে 44টি শিশু এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আর সিভিল সার্জনের দাবি, চিকিৎসাধীন শিশুদের অবস্থা এখন উন্নতি হচ্ছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালের এই শিশু ওয়ার্ডটিতে এখন তিল ধারণের ঠাঁই নেই, কারণ সীতাকুণ্ডের অজ্ঞাত রোগে আক্রান্ত অর্ধশত শিশু এখন এই হাসপাতালের বিছানায়। চিকিৎসকেরাও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাদের, তবে এখনও রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। ঢাকার বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে রোগের আলামত সংগ্রহ করেছেন, চলছে পরীক্ষা নিরীক্ষা। আপাতত দৃষ্টিতে ক্লিনিক্যালি যেটা মনে করেছি যে অপুষ্টিকতার কারণেই এই রোগগুলি, এবং একটা সার্টেন এরিয়াতে, এটা পাহাড়ি এলাকাতে আইডিসিআর এর যে টিম আছে ওরা বিষয়গুলি আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। গত 15 দিন ধরে সোনাইছড়ির এই পাহাড়ের শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া অজ্ঞাত রোগে গত 3 দিনে মারা গেছে 9 শিশু। দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছায় না তাদের কাছে, এমনকি সরকারি টিকা দেয়া হয়নি কারো শরীরে। আমাদের এখানে ডাক্তারও যায় না, টিকা দেয় না। কাশি সর্দি ওর পরে তখন ওই বিচিগুলা উঠে, তখন শিশুগুলা মারা যায়। অসুস্থ হওয়ার পরে তো কিছু করা হয় না, ওখানে করছে মানে হোমিও ওষুধ খাওয়াইছে। আমাদের পাহাড়ের ভিতরে এখনো কোনো টিকা যায় এখনো হয় না। তবে সিভিল সার্জনের দাবি, হাসপাতালে নিয়ে আসার পর থেকে আক্রান্তদের অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল কলেজের রোগীগুলো ভালো আছে এবং আমাদের এখন সবার এই পুষ্টিহীনতার বিরুদ্ধে আমাদের অভিযান চালাতে হবে। আসার কথা, ইনশাআল্লাহ রোগীগুলো ভালো হয়েছে যে একদিনেই আরো যত বেশি করে খাবার দেবো, আমার মনে হয় এরা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কুসংস্কারে বিশ্বাসী এসব পাহাড়ি মানুষেরা আক্রান্ত শিশুদের হাসপাতালে না এনে কবিরাজি চিকিৎসা চালিয়ে গেছেন। এতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে জানান সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। বন্যায় দেশের 13 জেলার 45টি উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, ধরলা ও ঘাঘট সহ 8 নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এসব এলাকায় ত্রাণের জন্য চলছে হাহাকার। যমুনার পানি বেড়ে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে 84 সেন্টিমিটার, সিরাজগঞ্জে 73 সেন্টিমিটার, টাঙ্গাইলের নলিন অংশে 71 সেন্টিমিটার ও বগুড়ার সারিয়াকান্দিতে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ সবকটি নদ নদীর পানি আবারও বেড়েছে। এছাড়া গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলা সদর ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের 4 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। এসব এলাকার শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্গত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। তবে পরবর্তীত হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত তিস্তার ব্যারেজ পয়েন্টের পানি। ধরলার পানি সেতু পয়েন্টে 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার কমপক্ষে 40টি গ্রাম তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 20,000 পরিবার। অন্যদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পানি কাশিমপুর পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে হাকালুকি ও কাউয়াদিঘি, হাওড় পাড়ের 5 উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামতে শুরু করেছে কোনো কোনো এলাকায়। তবে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা বানভাসীদের। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রায় 5,000 ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছে। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। সরকারি হিসেবে সিলেটের 8 উপজেলার 56 ইউনিয়নে এবার ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় 4,500 হেক্টর জমির সবজি ও ধান। আর বন্যার পানিতে প্রায় 22,000 পরিবার পানিবন্দী সহ অন্তত 8,000 গবাদি পশুর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে 307 মেট্রিক টন চাল ও 5,57,000 নগদ টাকা বিতরণ করা হয়েছে। আর বন্যার পানিতে সিলেটের বালাগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলার 4,896টি বসতবাড়ি ব্যাপক ক্ষতি হয়।
এসব বাড়ি এখন ধসে পড়ার আশঙ্কা করছে পরিবারগুলো। পালঙ্গের উপরে চৌকির উপরে তৈছি মুরুখ, এক চৌকির উপরে মানুষ, বাচ্চা কাচ্চা লইয়া আসি এক সুরতে মনে করুকা আল্লাহর উপরে ভরসা করি। গরুর চালও নাই, গরুর খাফুফ কুন্তা নাই, খালি এমনি টিন কক্কান ফালাই। বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এগুলা বাড়ি করতে একটু পানি চলে গেলেই এগুলো ধসে পড়ে যাবে, তখন ওদেরকে আবার রিবিল্ড করতে হবে, ওদেরকে হেল্প করতে হবে। এভরিবডি নিড হেল্প। এই মুহূর্তে যাদের এই মধ্যস্থ সমাজের যারা, এরা এই দুর্যোগের মধ্যেই আছে, শুধু গরিব না। এদিকে বানবাসী মানুষের আবাসন সংকট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন, পাশাপাশি উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে ঢেউটিন। এক বান্ডেল টিনের সাথে ৩,০০০ টাকাও দেয় সরকার। কাজে আমরা যদি একজনকে 2 বান্ডেল টিন দিই, সেখানে ৬,০০০ টাকাও পাবে। তার মানে সে কিন্তু 2 বান্ডেল টিন দিয়ে তার ঘরটি দাঁড় করাতে পারবে, পাশাপাশি ৬,০০০ টাকা দিয়ে খুঁটি বা অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবে। বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানালেন এই কর্মকর্তা। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। অন্যদিকে কক্সবাজারে এক সপ্তাহের বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে সমুদ্র উপকূলীয় গ্রামীণ জনপদ। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। রাস্তা, ব্রিজ, কালভার্ট ও বেড়িবাঁধ ভেঙে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে চিংড়ি ঘের, আমন ধানের বীজতলা ও ফসলি জমি। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে প্রায় 700 কোটি। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মেজাবিন ইউনা। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁ জালালাবাদ ইউনিয়নের এই সড়কটি কদিন আগেও ভালো ছিল। বন্যায় বিধ্বস্ত সেই সড়কের উপরেই এখন গ্রামবাসীর অর্থায়নে তৈরি জরাজীর্ণ বাঁশের সাঁকো। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই সাঁকো দিয়ে যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। বন্যার পানি কমছে, ভেঙে যাচ্ছে নদীর 2 পার। বানভাসীর মানুষগুলো ঘরে ফিরলেও অনিদ্রা অনাহারে দুর্ভোগ যেন তাদের ছাড়ছেই না। জনপ্রতিনিধিরা বলছেন, সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিকতার অভাবে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যাচ্ছে না। জুড়াগো পুরোপুরি বিধ্বস্ত, ভেঙে পড়েছে, একেবারে এমন ক্ষতি হয়েছে যে ক্ষতি আমরা সহজে কাটিয়ে উঠতে পারবো না। কক্সবাজার সদর ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া, রামু এবং উখিয়া উপজেলায়। ক্ষতিগ্রস্তরা বলছেন, একের পর এক দুর্যোগের কারণে ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। হাজার হাজার লোক পানিবন্দী অবস্থা ছিল, এখনো পানি কমে গেলেও কোন দুর্ভোগ কমেনি। মিনিমাম 4টা রোড আমাদের ভেঙে গেছে, আর গাছ গোছলা বেঁকে খালাত বন্যার পানি বাইরের খালাত পড়ে গিয়ে। তবে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে সড়ক সহ সবকিছু দ্রুত সংস্কারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা এই বিষয়গুলো আলাপ করেছি। সেই বিষয়ে আমরা যত তাড়াতাড়ি পারি যোগাযোগ ব্যবস্থাটা যাতে পুনরুদ্ধার করে ওই এলাকার স্বাভাবিক অ্যাক্টিভিটি যাতে ফিরে আনা যায়। বন্যায় জেলার 71টি ইউনিয়নের মধ্যে অন্তত 30টি ইউনিয়নের 3 শতাধিক গ্রামই পানির নিচে তলিয়ে গিয়েছিল। এছাড়া পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ মারা গেছে 10 জন। এসএটিভি নিউজ ডেস্ক। 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনই ব্যস্ত সময় কাটালেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান তিনি। এর আগে বিশেষ বিমানে করে বেলা 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। লঙ্কান প্রেসিডেন্টের এই সফরে 10টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মাইথ্রিপালা সিরিসেনা 2 দফা বাংলাদেশ সফর করলেও প্রেসিডেন্ট হিসেবে এটি তাঁর প্রথম সফর। তাই লঙ্কান প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আসা লঙ্কান প্রেসিডেন্টের বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। সেখানে 3 বাহিনীর একটি চৌকস দল সিরিসেনাকে গার্ড অব অনার দেয়। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন তিনি। পরে গার্ড পরিদর্শন করেন লঙ্কান প্রেসিডেন্ট। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিরিসেনা। সেখান থেকে ধানমন্ডির 32 নম্বরে যান তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন লঙ্কান প্রেসিডেন্ট। ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা।
দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর সরকারি কার্যক্রমকে আরও জনবান্ধব ও বিনিয়োগ বান্ধব করতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তাদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বেসরকারি খাতে ভেড়ার মাংসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পশম ও পাটের বহুমুখী ব্যবহারে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। জাপানের সহযোগিতায় সমবায় ও বাণিজ্যিক ভিত্তিতে দেশি ভেড়ার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামনে ভেড়ার পশমে তৈরি কম্বল, কাপড়, শাল ও চাদর প্রদর্শন করা হয়। কিভাবে উৎপাদন বাড়ানো এবং এটা মানুষকে দিলে আমাদের যে দারিদ্র বিমোচনের কর্মসূচি আমরা মানুষকে দেই, কাজে সেগুলি ব্যবহার করতে পারে, আবার খাবার করতে পারে, করে এটাকে ফুড প্রসেসিংয়ে যেতে হবে আমাদের। আমরা যত জায়গায় আমরা ইকোনমিক জোন যেগুলি আমরা করছি এখন, স্পেশাল ইকোনমিক জোন ইন্ডাস্ট্রি করার, সেখানে কিন্তু আমরা এটার উপরে জোর দিচ্ছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। রাজনৈতিক পরিস্থিতি ও চেয়ারপারসনের লন্ডন সফরকে সামনে রেখে স্থায়ী কমিটির এই বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে সহায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। এছাড়া দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোকপাত হতে পারে এই বৈঠকে। এর আগে গত 21 মে বিএনপির স্থায়ী কমিটির শেষ বৈঠক হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে কিশোর তরুণদের দূরে রাখতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের 46তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে স্কাউটস সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হকও বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেন, দেশের সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে বিপুল মানুষের প্রাণহানি ভাবিয়ে তুলেছে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে তরুণদের আরও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে সমৃদ্ধ দেশ গড়তে স্কাউটসদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রপতি। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলছে। বস্তুত কোনো ধর্মের সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। আমাদের শিশু, কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিশ্বভাব থেকে দূরে রাখতে তাদের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। রাজধানীতে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। চিকুনগুনিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিবুর রহমান মানিক। তবে এই কার্যক্রম পর্যাপ্ত নয় বলে দাবি নগরবাসীর। আঞ্জাম খালেকের প্রতিবেদন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের হিসাব বলছে, গত মে থেকে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত রাজধানীতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে 566 জন। এই রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ইতিমধ্যে ক্র্যাশ প্রোগ্রাম সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। তবে এর সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসীর অনেকেই। বিভিন্ন কারখানা থেকে আবর্জনা ময়লাগুলো এখানে ফেলে, তো এটা আমাদের জনসচেতনতা দরকার আছে। সেখানে যদি সিটি কর্পোরেশন কমসে কম 1-1 লোক রেখে দেয় দারোয়ান হিসেবে, তারা ডিউটি করবে, এখানে ময়লা ফেলায় কিনা এটা দেখবে, তাহলে হয়তো অনেকটা এটা থেকে আমরা রক্ষা। এইভাবে যদি আরও কিছুদিন জনবল বাড়ায়া যদি এটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা পুরান ঢাকার বাসী যারাই গরিব দুঃখী ধনী যারাই আমরা আছি, আমরা এই চিকুনগুনিয়া থেকে রক্ষা পাবো। আগে দেখছি মনে করেন ওষুধ দিচ্ছে, হয়তো মনে করেন সন্ধ্যা হইলে দিচ্ছে, নিলে দুপুরে দিচ্ছে, ঠিক আছে, নদী নালায় যেন ওষুধ দিচ্ছে, আর এখন এদের মনে করেন দেখি না আমরা ওষুধ দিতে। নগর কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত লোকবল না থাকায় মশা নিধন কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। ক্রাশ প্রোগ্রামটা আরো কিছুদিন চলবে, যতদিন পর্যন্ত এটা আরো নিয়ন্ত্রণে আনা দরকার। আমরা ওষুধ যথেষ্ট পরিমাপ দিয়ে থাকি, কিন্তু হয়তো আমাদের কিছু লোকের কমতি আছে। সরকার পদক্ষেপ নিয়ে আরো লোক বাড়িয়ে দেয়, আমরা তো দিতে সমস্যা হবে না। প্রায় 70% জায়গা এরকম, সেই সব জায়গায় তো আমরা নিশ্চয়ই এখানে ঢুকতে পারছি না, যার দরুন হয়তো আমরা এই যে আমাদের মশক নিয়ন্ত্রণ যে কার্যক্রমগুলি এগুলো
আমরা সরাসরি সেখানে করতে পারছি না। হঠাৎ করে মশাবাহিত এই রোগ চিকুনগুনিয়ার জন্য রাজধানীর 23টি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইসিডিডিআরবি। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। সিলেট এমসি কলেজের হোস্টেল দখলকে কেন্দ্র করে ফের ছাত্রলীগ সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে সাধারণ ছাত্রদের উপর তারা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর আগে 2012 সালের 8 জুলাই ছাত্রাবাসে আগুন দিয়েছিল ছাত্রলীগ। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর আরেকটি প্রতিবেদন। 2012 সালের 8 জুলাই ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে এভাবেই আগুন দিয়ে পোড়ানো হয়েছিল সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস। সেই ঘটনায় ছাত্রলীগ নেতাদের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও দায়ীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত হয়নি। 5 বছরের মাথায় বৃহস্পতিবার সকালে আবারও আধিপত্য নিয়ে আঘাত আসে গৌরবের এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর। তারা রান্দা নিয়ে এই যে অবস্থা জানালার যে ভাঙচুর করেছে। আমার রুমের ল্যাপটপ এগুলা ছিল, টাকা পয়সা ছিল, ওরা ওগুলা সব কিছু নিয়ে গেছে। হামলাকারীর মধ্যে আনোয়ার নামে একজনকে আমরা তুলে পুলিশের হাতে দিয়েছি। ওর কাছে সব কে কে ছিল ওকে মানে জিজ্ঞাসা করলে সব কিছু পাওয়া যাবে। ছাত্রলীগ নেতা টিটুর অনুসারীরা এই হামলা করেছে বলে জানায় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। ফের ছাত্রাবাসে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিব্রত কলেজের শিক্ষকরাও। এতগুলো ছাত্র এক জায়গায় থাকে, টুকটাক ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে যায়। বারবার এইভাবে ছাত্রাবাস আক্রান্ত হচ্ছে, এটি কখনোই কাঙ্ক্ষিত নয়। ঘটনার সময় অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ধাওয়া করে এক হামলাকারীকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, আর আমরা বিষয়টি তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটিও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের হোস্টেল ভ্যাকান করে দেব। পাশাপাশি আমরা যাচ্ছি যে পরবর্তী ছাত্র যারা আবাসিক উঠাবো তাদেরকে আমরা আবাসিক কার্ড প্রদান করি, এই শিক্ষার্থীদেরকে আমরা হলগুলোতে উঠাবো। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। আগামী 31 ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধন শেষ করতে হবে। এরপর আর কোনো শ্রমিকের বৈধ হওয়ার সুযোগ দেবে না দেশটি। মালয়েশিয়া থেকে ফিরে এসএটিভিকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সে দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ করেছেন তিনি। 31 ডিসেম্বরের পর আর কোনো শ্রমিককেই বৈধ হওয়ার সুযোগ দেবেন না তারা। বশির আহমেদ ফারুককে সাথে নিয়ে এম বাদশার প্রতিবেদন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া, ভিসার মেয়াদ না থাকা কিংবা দালাল চক্রের খপ্পরে পড়ে কোনো বৈধ কাগজপত্র নেই এমন শ্রমিকদের নতুন করে বৈধ কাগজপত্র তৈরি করতে মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগের প্রাথমিক ধাপ এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ড করার মেয়াদ ছিল 30 জুন। নির্ধারিত ওই তারিখের মধ্যে রিহায়ারিং ও ই কার্ড প্রকল্পের আওতায় 3,80,102 জন বাংলাদেশি অবৈধ শ্রমিক নিবন্ধিত হয়েছে। কিন্তু নিবন্ধনের বাইরে থাকা শ্রমিকদের ধরতে দেশটির পুলিশি অভিযানে 3,014 জন বিদেশি শ্রমিক গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে 1,160 জন বাংলাদেশি। এমন বাস্তবতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার মালিকানাধীন যারা আছে তারা যাতে সহজভাবে শ্রমিকদের বৈধ করতে পারে সেই প্রক্রিয়া ব্যবস্থা করে শ্রমিকদের অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এসব বিষয় নিয়ে মালয়েশিয়া সরকারের বিভিন্ন পর্যায়ে আলাপ শেষে সম্প্রতি দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সরকারের উচ্চ পর্যায়ে কয়েকজনের সাথে কথা বলতে তারা আবার ও সুযোগটা আর দিতে চান না। পরবর্তীতে দিবেন কিনা জানি না, তবে এ পর্যন্ত আমার সাথে যে কথা হয় তারা সুযোগ নাও দিতে পারে। সুতরাং এই অবস্থায় আমাদের ডিসেম্বর পর্যন্ত, আগামী মাসের ডিসেম্বর পর্যন্ত বোধহয় আছে, এই সময়টা যাতে সদ্ব্যবহার করে, এই সময়টার মধ্যে যাতে নিবন্ধনটা করে ফেলে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশি ভাইদের। বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 6 মাস অবৈধভাবে কোনো প্রতিষ্ঠানে কাজ করছে বা কোনো অপরাধের রেকর্ড নেই তাদের, এমন সব কর্মীরাই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এই রিহায়ারিং প্রকল্পের আওতায়। তবে ইমিগ্রেশন থেকে ভিসা স্টিকার নিয়ে লেভি পরিশোধ করতে হবে তাদের।
টোটাল যারা রিহায়ারিং প্রোগ্রামের সুযোগ নিয়েছে, বাঙালি ভাইয়েরা যারা আছে যে সুযোগ নিয়েছে সেটি হলো 89%। এদের যে কেউ যে কোনো কোম্পানির যে কোনো প্রতিনিধির সাথে আলাপ করে রেজিস্ট্রেশনের সুযোগ তাদের রয়েছে। রিহায়ারিং কর্মসূচির আওতায় এভাবে নিবন্ধন হলে সেসব শ্রমিকরা আরও 3 থেকে 5 বছর মালয়েশিয়ায় বৈধভাবে থাকার সুযোগ পাবে। তাই শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়েই প্রতি মাসের তৃতীয় সপ্তাহের শনি ও রোববার জহুর বারু, পেনাং, মালাক্কা এবং ক্যামেরুন হাইল্যান্ড সহ বিভিন্ন প্রদেশে বাংলাদেশ দূতাবাসের মোবাইল টিম নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ এবং পাসপোর্ট বিতরণ করবে বলে জানিয়েছে গণমাধ্যমকে। এম বাদশাহ, SATV, ঢাকা। ব্যক্তিগত প্রতিহিংসা ও সরকারের সমালোচনা করায় সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ। 57 ধারা বাতিলের দাবিতে বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় দুই সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তারা তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার সমালোচনা করে বলেন, এ আইন অবাধ তথ্য প্রবাহ, গণমাধ্যম ও সংবিধান পরিপন্থী। পরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্র্যাব। এ সময় সংগঠনের সভাপতি আবু সালে আকুন 57 ধারা বাতিল না করা হলে সপ্তাহব্যাপী মানববন্ধন কর্মসূচি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সন্ধ্যার SATV সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। চালের বাজার অস্থিতিশীলের জন্য দায়ী 16,000 মজুতদার। অভিযোগ খাদ্যমন্ত্রীর, কালো তালিকাভুক্ত ও চুক্তি বাতিল করা হয়েছে। অপহরণ নয়, স্বেচ্ছায় খুলনা যান ফরহাদ মজহার। দাবি আইজিপির, সরকারকে বিব্রত করার অভিযোগ, আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শাহজালাল বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, সই হবে 10 চুক্তি ও সমঝোতা। এই ছিল সন্ধ্যার SATV সংবাদে। SATVর সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv-তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর থাকছে মাঠে ময়দান।